Dear learners, hope you are having a great time. আজকে আমরা ইউনিট 12 এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার থেকে একটি কবিতা পড়ব। কবিতাটির নাম হচ্ছে ইনডেঞ্জার্ড স্পিসিস লিস্ট ব্লুজ, লিখেছেন জেন খটেজ। এই কবিতাটি লেসন 3-তে রয়েছে। আমরা কবিতাটির আক্ষরিক এবং ভাবানুবাদের পাশাপাশি দুইটি থিমসও দেখব। চলো শুরুতেই জেনে আসি এই কবিতাটির বিষয়বস্তু সমূহ। এই কবিতাটিতে দেখানো হয়েছে কিভাবে মানুষ প্রকৃতি ধ্বংস করছে এবং প্রাণীকুলকে বিপন্ন বা বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। আরও দেখানো হয়েছে কিভাবে বন্য প্রাণীরা, বিশেষ করে এখানে স্নো লেপার্ড বা কাঁকড়ার কথা উঠে আসছে, যে এরকম বন্য প্রাণীরা প্রকৃতির কোনো রকম ক্ষতি সাধন না করেই প্রকৃতিতে বসবাস করতেছে। পক্ষান্তরে মানুষ কিভাবে পরিবেশ দূষণ এবং ভয়ানক যুদ্ধাস্ত্রের মাধ্যমে প্রকৃতির বা পরিবেশের ক্ষতি সাধন করতেছে, যার দরুন অন্যান্য পশু পাখির পাশাপাশি মানুষও ধ্বংস বা বিলুপ্তির পথে হাঁটতেছে। মূল সারমর্ম এটাই যে ইফ উই হার্ট নেচার, নেচার উইল হার্ট আস। চলো কবিতাটি শুরু করি। শুরুতেই টাইটেলটার দিকে লক্ষ্য করা যাক। কি বলছে? যে ইনডেঞ্জার্ড স্পিসিস লিস্ট ব্লুজ। এখানে লিস্ট ব্লুজ বলতে ব্লু লিস্টের যে প্রজাতি, সেই প্রজাতিকে বুঝিয়েছে। অর্থাৎ প্রকৃতিতে বিভিন্ন প্রাণীর অবস্থান 3টি কালার কোড ক্যাটাগরিতে বিভক্ত করা। একটি হচ্ছে রেড লিস্টেড, আরেকটি হচ্ছে ব্লু লিস্টেড, আরেকটি হচ্ছে ইয়েলো লিস্টেড। তো রেড লিস্টেড যে প্রজাতিগুলো আছে বা প্রাণীগুলো আছে সেগুলো বিপন্নপ্রায় এবং সেগুলোর জন্য আর্জেন্ট প্রোটেকশন প্রয়োজন। আর ব্লু লিস্টেড যে প্রজাতিগুলো আছে সেগুলো ঝুঁকিপূর্ণ, অর্থাৎ ভালনারেবল, এবং সেগুলোর জন্য মনিটরিং এবং সাপোর্ট প্রয়োজন যাতে বিপন্ন না হয়। এরপরে যেটা আছে সেটি হচ্ছে ইয়েলো লিস্টেড। তো ইয়েলো লিস্টেড যে প্রজাতিগুলো আছে সেগুলো মূলত বিপদমুক্ত এবং সেগুলোর জন্য কোনো ইমিডিয়েট অ্যাকশনের প্রয়োজন নাই। প্রথম লাইন, A snow leopard does not know it's on the endangered species list. এখানে দেখো, endangered শব্দের অর্থ হচ্ছে বিপন্ন বা সংকটাপন্ন। অর্থাৎ একটি তুষার চিতা সেটি জানে না যে সেটি বিপন্ন বা সংকটাপন্ন যে প্রজাতি, সে প্রজাতির তালিকাভুক্ত। এখানে স্নো লেপার্ড দ্বারা মূলত প্রকৃতিতে বসবাসরত বিভিন্ন পশু পাখিকে বুঝিয়েছে। অর্থাৎ বিভিন্ন পশু পাখিরা তাদের যে স্বাভাবিক জীবনযাপন, সেই স্বাভাবিক জীবনযাপন করে, কিন্তু মানুষের কাজকর্ম বা সিদ্ধান্তের কারণে তারা এখন বিলুপ্তির পথে। এরপরে, মিস্টার অ্যান্ড মিসেস ক্র্যাব আর নট ইনটু ডিস্ট্রয়িং দ্য ওয়ার্ল্ড, দে আর ক্রলিং টু দ্য মাড ফ্লাডস টু টেক ইন সাম রোটেন ইনসেক্টস। এখানে দেখো, ক্র্যাব মানে হচ্ছে কাঁকড়া, তোমরা জানো। তো এখানে কবি একজোড়া কাঁকড়াকে মিস্টার অ্যান্ড মিসেস বলে অভিহিত করেছেন এবং এতে করে মানুষের সাথে তাদের পার্থক্য দেখিয়েছেন যে কাঁকড়ারা প্রকৃতিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে কিন্তু প্রকৃতির কোনো ক্ষতি সাধন করে না। অন্যদিকে মানুষ প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে যাচ্ছে। যে একজোড়া কাঁকড়া এই পৃথিবী ধ্বংসের সাথে যুক্ত না, তাহলে তারা কি করে? যে তারা মাড ফ্লাডস অর্থাৎ কর্দমাক্ত যে ভূমি বা জমি, সেখানে হামাগুড়ি দিয়ে হাঁটে। কিসের জন্য? টু টেক ইন সাম রোটেন ইনসেক্টস, কিছু পচা, এখানে রোটেন শব্দের অর্থ হচ্ছে পচা, আর ইনসেক্টস শব্দের অর্থ হচ্ছে পোকামাকড়, কিছু পচা পোকামাকড় খাওয়ার জন্য। এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, যে ওই কাঁকড়ারা কিন্তু শুধু যে প্রকৃতির ক্ষতি করে না এমন না, তারা ওই পচা পোকামাকড় খাওয়ার মাধ্যমে প্রকৃতি বা পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করতেছে। এরপরে, ইটস নট হোয়াটস আপ দ্যাটস গোয়িং ডাউন হোয়েন ইউ স্মেল ইউর সেলফ অন দ্য থ্রেশহোল্ড অফ এক্সটিংশন। দেখো, এই লাইনটি একটু ট্রিকি এবং এইটা কয়েকবার আসবে। এখানে আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করি। হোয়াটস আপ বলতে বোঝায় যা কিছু ভালো বা উন্নত, বিশেষ করে আমাদের কাছে যে জিনিসগুলো ভালো, অর্থাৎ প্রযুক্তি, বস্তুগত উন্নতি এবং উন্নত জীবন ব্যবস্থা ইত্যাদি। কবির ভাষায় যে ইটস নট হোয়াটস আপ, যে এটা ওই যে উন্নত জীবন ব্যবস্থা বা প্রযুক্তি, এই জিনিসগুলো নয় যেটা কমে যাচ্ছে। গোয়িং ডাউন মানে হচ্ছে কমে যাওয়া বা হ্রাস পাওয়া। হোয়েন ইউ স্মেল ইউর সেলফ অন দ্য থ্রেশহোল্ড অফ এক্সটিংশন, থ্রেশহোল্ড শব্দের অর্থ হচ্ছে দ্বার প্রান্ত, আর এক্সটিংশন শব্দের অর্থ হচ্ছে বিলুপ্তি বা ধ্বংস। যে যখন তুমি নিজেকে, স্মেল ইউর সেলফ মানে হচ্ছে নিজের অবস্থা বোঝা, এরকম বুঝিয়েছে, যখন তুমি নিজেকে একেবারে ধ্বংস বা বিলুপ্তির দ্বার প্রান্তে খুঁজে পাবে। এরপরে, ইটস ইউ অ্যান্ড ইউর পোর্টেবল কেমিক্যাল টয়লেট গোয়িং টু হেল আন্ডার ফ্রেন্ডলি ফায়ার। এখানে দেখো নতুন একটি টার্ম, পোর্টেবল কেমিক্যাল টয়লেট। এই পোর্টেবল কেমিক্যাল টয়লেট হচ্ছে সিম্বল অফ মডার্ন কনভিনিয়েন্স অ্যান্ড পলিউশন। তো বলে রাখা ভালো যে এই পোর্টেবল কেমিক্যাল টয়লেট হচ্ছে সহজে বহনযোগ্য, অর্থাৎ পোর্টেবল টয়লেট যেখানে সাধারণত পানির ব্যবহার করা হয় না, এবং এটা একটা উন্নত জীবন ব্যবস্থা বা প্রযুক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
তো এই যে পোর্টেবল কেমিক্যাল টয়লেটে মলমূত্র ডিকম্পোজিশন বা পচানো, এমনকি দুর্গন্ধ দূর করার জন্য উচ্চ মাত্রায় রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এমনিতে প্রকৃতিতে যেখানে ব্যাকটেরিয়া বা ছত্রাক এই ডিকম্পোজিশন বা পচানোর কাজটা করে, সেই কাজটি এখানে কৃত্রিম উপায়ে রাসায়নিক পদার্থ ব্যবহার করে করা হয়। তো এই যে উন্নত জীবন ব্যবস্থার যে একটা নিদর্শন, যেখানে মানুষ প্রকৃতিকে তার অজান্তেই যে ক্ষতি সাধন করতেছে, এই জিনিসটা বুঝিয়েছে। বলে রাখা ভালো, এই পোর্টেবল কেমিক্যাল টয়লেটটা মূলত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে কনস্ট্রাকশন সাইট, বিভিন্ন অনুষ্ঠান বা যেখানে ড্রেনেজ সিস্টেম আনঅ্যাভেলেবল। তাহলে কি বলছে যে এটা তুমি এবং তোমার পোর্টেবল কেমিক্যাল টয়লেট কি হচ্ছ? এখানে গোয়িং টু হেল শব্দের অর্থ হচ্ছে যে ধ্বংসের দিকে যাওয়া বা ধ্বংস হওয়া, যে তোমরা ধ্বংস হচ্ছ। কিসে? আন্ডার ফ্রেন্ডলি ফায়ার। এখানে ফ্রেন্ডলি ফায়ার শব্দের ভাবানুবাদ হচ্ছে যে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এমনিতে ফ্রেন্ডলি ফায়ার টার্মটা যুদ্ধে ব্যবহৃত হয় যখন একজন সৈন্য দুর্ঘটনাবশত বা অনিচ্ছাকৃতভাবে নিজের দলেরই সৈন্যদের উপর গুলি চালায়। তো এখানে মূলত এটা বুঝিয়েছে যে মানুষরা নিজেদের করা কৃতকর্ম বা ভুল সিদ্ধান্তের কারণে নিজেরাই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ইটস ইউ অ্যান্ড ইউর মিসাইল রিসেপ্টর এক্সপ্লোডিং টু পিসেস। এখানে মূলত যুদ্ধ এবং সামরিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তি বুঝিয়েছে, যে প্রযুক্তির কারণে কবির মতে যে আমরা ধ্বংস হয়ে যাব। এরপরে ইটস নট হোয়াটস আপ দ্যাটস গোয়িং ডাউন, দ্য পারসন হু ওকেস বায়োলজিক্যাল ওয়েপন্স শুড নট ক্রাই অ্যাবাউট দ্য স্টেন্স অফ নিউ ডিজিজেস। একই কথা, যে এটা উন্নত জীবন ব্যবস্থা নয় বা প্রযুক্তি নয়, যেটা কমে যাচ্ছে। দ্য পারসন হু ওকেস বায়োলজিক্যাল ওয়েপন্স, এখানে বায়োলজিক্যাল ওয়েপন্স মানে হচ্ছে জৈব অস্ত্র। যেমন ধরো বিভিন্ন ভাইরাস, এগুলা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করার মাধ্যমে কোনো দেশে মহামারী তৈরি করা, মহামারী সৃষ্টি করা ভাইরাসের মাধ্যমে। এইটাই বলছে যে যে ব্যক্তির কাছে এই যে জৈব অস্ত্র বা বায়োলজিক্যাল ওয়েপনটা বৈধ, তার কি করা উচিত নয়? শুড নট ক্রাই অ্যাবাউট দ্য স্টেন্স অফ নিউ ডিজিজেস। এখানে স্টেন্স শব্দের অর্থ হচ্ছে দুর্গন্ধ, কিন্তু এখানে ছড়িয়ে যাওয়া বুঝিয়েছে, অর্থাৎ নতুন রোগ ছড়িয়ে গেলে তার ক্রন্দন করা বা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, যে বায়োলজিক্যাল ওয়েপন্স বা জৈব অস্ত্রকে বৈধ মনে করে। এরপরে the one who cuts off the trees so the orangutans cannot hang should not wonder about ecological devastation. বলছে যে যে গাছ কাটে যাতে করে অরাঙ্গুটান্স যে প্রাণীটি আছে সেই প্রাণীটি ঝুলতে না পারে, তো তার উদ্বিগ্ন হওয়া উচিত না। কিসের জন্য? যে ইকোলজিক্যাল ডিভাস্টেশন। এখানে ডিভাস্টেশন শব্দের অর্থ হচ্ছে ধ্বংস, যে বাস্তুতন্ত্রের যে ধ্বংস, সেই ধ্বংস দেখে তার উদ্বিগ্ন হওয়া উচিত না। কার জন্য? যে গাছ কাটে যাতে করে অরাঙ্গুটান্স অর্থাৎ বিভিন্ন প্রাণীরা গাছে ঝুলতে না পারে। অর্থাৎ আমি প্রকৃতির ক্ষতিও করব এবং এই যে বাস্তুতন্ত্র ধ্বংস হওয়ার জন্য যে মিথ্যা বিলাপ বা কান্না করব, এই ভণ্ডামি করতে কবি নিষেধ করছেন। এরপরে দেখো খুবই ট্রিকি এবং গুরুত্বপূর্ণ লাইন, যেটা দুইবার আসছে। ইটস নট হোয়াটস আপ দ্যাটস গোয়িং ডাউন। একই অর্থ, যে আমরা যা কিছু ভালো বা উন্নত মনে করি সেই জিনিসগুলা কি হচ্ছে না? কমতেছে না। তাহলে কি হচ্ছে? ইটস হোয়াটস ডাউন দ্যাটস গোয়িং আপ। যে আমরা যে জিনিসগুলোকে নিচ মনে করি, অর্থাৎ গুরুত্ব দিই না, এই যে পরিবেশ দূষণ, প্রাণীকুল, এই জিনিসগুলোকে যেগুলো আমরা কখনো চিন্তা করি না, এই জিনিসগুলো কি হচ্ছে? গোয়িং আপ, বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে প্রাণীর যে বিলুপ্তির হার, পরিবেশের যে অবস্থা, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো বৃদ্ধি পাচ্ছে। আগে যদি এরকম যে বিলুপ্ত প্রায় প্রাণীর সংখ্যা 10,000 থাকতো, এখন সেটা বৃদ্ধি পেয়ে 1 লক্ষে গিয়ে দাঁড়িয়েছে। এটাই বলতেছে যে যেটা কমতেছে মূলত সেটাই বাড়তেছে। ইটস নট হোয়াটস আপ দ্যাটস গোয়িং ডাউন, যে আমাদের উন্নত জীবন ব্যবস্থা বা প্রযুক্তি এটা কমতেছে না, বরং যেটা কমতেছে অর্থাৎ পরিবেশ দূষণ, পরিবেশের ভারসাম্য নষ্ট অথবা প্রাণীর যে বিলুপ্তির হার, সেই জিনিসটা কি হচ্ছে? বাড়তেছে। উদাহরণস্বরূপ বলা যায় যে ধরো আমার একটা মাছ ধরার অত্যাধুনিক জাহাজ আছে এবং এটি নিয়ে আমি মাছ ধরতে যাই এবং প্রযুক্তির সাহায্যে অনেক মাছ ধরি। কবি এটা বলতে চাচ্ছেন যে আমাদের বস্তুগত উন্নতি, যেমন অত্যাধুনিক জাহাজ এবং জাহাজে ব্যবহৃত প্রযুক্তি, এইগুলো ডাউন হচ্ছে না, অর্থাৎ কমতেছে না। কি কমতেছে? এই যে মাছ, সমুদ্রে যে মাছের হার, অর্থাৎ বিভিন্ন প্রজাতির যে মাছ, যেগুলো আস্তে আস্তে কমতেছে, এই কমার হারটা বাড়তেছে। অর্থাৎ প্রকৃতিও কিন্তু আমাদেরকে পরোক্ষভাবে প্রভাবিত করতেছে। আমার অত্যাধুনিক সব সরঞ্জাম থাকবে, কিন্তু আমি প্রকৃতি থেকে যথেষ্ট রিসোর্স পাবো না। এটাই বুঝিয়েছে যে ইফ উই হার্ট নেচার, নেচার উইল হার্ট আস। এখন চলো দেখে নিই 2টি গুরুত্বপূর্ণ থিমস। এখানে মূলত আমি পুরো কবিতারই থিমস লিখছি, যদিও তোমাদের পরীক্ষাতে হয়তো বা স্পেসিফিক 5-7টা লাইন দিবে, কিন্তু আমি ওভারঅল একটা থিম বানিয়েছি। এই থিমটা যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখবা যে মূল বিষয়বস্তুগুলো এখানে উঠে আসছে, যে কিভাবে মানুষের লোভ, যুদ্ধ, দূষণ, এই জিনিসগুলো প্রকৃতিকে ধ্বংস করছে। যেখানে এই কবি গুরুত্ব দিছে কি, যে নেচার উইল ফাইট ব্যাক, যে প্রকৃতিও কিন্তু ফাইট ব্যাক করবে। এবং এটার কারণে সে কি বলছে, যে মানুষও ধ্বংস বা বিলুপ্তির পথে
হাঁটতে থাকবে। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। এরপরেও তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। তাছাড়া কোন টপিকসের উপর ভিডিও করলে তোমরা আরো বেশি উপকৃত হবে সেটাও আমাকে জানাতে পারো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আরেকটি কথা, আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশাপাশি আমার এই চ্যানেলটি তোমাদের বন্ধু মহলেও শেয়ার করিও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।